নমস্কার। আজকে সারা পৃথিবীতে বিশ্ব নিদ্রা দিবস বা ওয়ার্ল্ড স্লিপ ডে হিসাবে প্রতিপালিত হচ্ছে। সেই উপলক্ষে আমি আপনাদের সম্মুখে কিছু বক্তব্য তুলে ধরছি। আমি ডক্টর উত্তম মজুমদার, মনোরোগ বিশেষজ্ঞ, শিলিগুড়ি। 2008 সাল থেকে প্রতি বছর একটি দিনকে বেছে নেওয়া হয়েছে বিশ্ব নিদ্রা দিবস হিসাবে। এই সময় সারা পৃথিবীতে যারা নিদ্রা নিয়ে বা স্লিপ নিয়ে যারা রিসার্চ করছিলেন, তারা একটা জিনিস অনুভব করলেন যে আমাদের জীবনশৈলীতে নিদ্রা একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কিন্তু আমরা অজান্তেই এটাকে অবহেলা করি বা এটার সম্বন্ধে সজাগ থাকি না, এতটা আমরা ভাবিও না। আমরা দেখবেন কি সুন্দর করে স্নান করি, জলটা ভালো করে খাই, আমরা হেলদি খাবার কথা বলছি, ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজের কথাও বলছি। সেগুলো যেমন ইম্পর্টেন্ট, স্লিপের জীবনশৈলী আমাদের জীবনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ স্লিপের অভাবে বা স্লিপের বিঘ্নতা ঘটলে আমরা ভালো থাকি না। সেটা কিন্তু আমাদের মন ও শরীর দুটোর উপরই প্রভাব বিস্তার করে। আমাদের প্রচুর মনোরোগের ক্ষেত্রে যেমন স্লিপ একটা আমাদের বিচার করি তার রোগের ডায়াগনোসিস করবার জন্য, এবং ভালো ঘুম হওয়াটা বেশিরভাগ মনোরোগের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। নাহলে দেখা যায় তার রোগের রিল্যাপস বা তার ভালো না থাকাটা অত্যন্ত বেড়ে যায়। ইভেন কিছু শারীরিক রোগের ক্ষেত্রে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের রোগ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এইগুলোর সঙ্গেও দেখা যায় যদি ঠিকমতো ঘুম না হয় তাদের কষ্ট বা রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে থাকে। তাহলে সেটা যেমন খুব গুরুত্বপূর্ণ। আবার স্লিপের অভাবে অনেক মানসিক রোগ তৈরি হয়, স্মৃতিভ্রংশ রোগ তৈরি হতে পারে, দীর্ঘদিন না ঘুমিয়ে চলা, স্লিপ ডিপ্রাইভেশনের জন্য আমাদের নানা রকম স্ট্রেস তৈরি হয়, আমরা অমনোযোগী হতে পারি, আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলো আমাদের বেড়ে যেতে পারে, রাস্তা পারাপার সময় অমনস্ক হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারি, ইনস্ট্রুমেন্টের ব্যবহার সেখানে আমাদের অমনোযোগী হবার জন্য আমাদের কাজে কর্মে ব্যাঘাত, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই ঘুম এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটার কিন্তু আমাদের জীবন বা শরীর এবং ব্রেনের পুনর্গঠনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের এই পুনর্গঠনের কাজকর্ম চলে, আমাদের মস্তিষ্ক এই সময় সজাগ থাকে, কিন্তু আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো অনেক কমে যায়। এবার প্রথমেই আপনাদের বলবো, তাহলে আমরা যদি ভালো করে ঘুমোতে চাই তার জন্য কিভাবে আমরা সচেতন হব বা কি করলে ভালো ঘুম হতে পারে। এর জন্য আমরা বিজ্ঞান কতগুলো জিনিসের কথা এখন বলেছে, যাকে বলা হয় স্লিপ হাইজিন বা নিদ্রাজনিত জীবনশৈলী, যেগুলো মেনে চললে আমাদের এই ঘুমের অসুবিধেগুলো হবে না এবং আমরা অনেক রকমের রোগ থেকে নিজেদের আংশিক বা পরিপূর্ণভাবে দূরে রাখতে পারব। কি সেই জীবনশৈলী প্রথমত হচ্ছে আমাদের একটা সময় রেগুলার ঠিক করে নেওয়া, কোন সময় আমরা ঘুমোতে যাব। সাধারণত দেখা গেছে আমরা যদি রাত্রি 11টা থেকে 12টার মধ্যে ঘুমোতে যাই, তাহলে কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো হয় ঘুমের দিক থেকে, এবং তা থেকে 7.5 ঘন্টা হিসেব করে যদি সকালে উঠি, এই নিয়মটা রোজই যদি প্রতিপালন করি, হঠাৎ কোনো কারণে বিঘ্ন হলো কোনো দিন, সেটা আলাদা কথা। সঙ্গে আমরা যদি কিছুটা শারীরিক ব্যায়াম বা অনুশীলন করি, যেমন ওয়াকিং, আধা ঘন্টা ব্রিক্স ওয়াকিং বা অন্যান্য কিছু শারীরিক ব্যায়াম, যেগুলো কিন্তু সন্ধ্যের পরে করা যাবে না, দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময়ে করি, তাহলেও আমাদের দেখা যায় তাদের মধ্যে ঘুম ভালো হয়, ঘুমের বিঘ্নতা তাদের মধ্যে কম। সকালবেলা উঠে আমরা যদি একটু লাইট এক্সপোজ করি নিজেকে, সূর্যের আলো, ঘর থেকে বেরিয়ে বারান্দায় খানিকক্ষণ রইলাম, একটু আলো
দিকে নিজেদের এক্সপোজার করলাম, বা শীতকালে সকালে উঠে একটু রোদে থাকলাম, তাহলে আমাদের মেলাটোনিন সিক্রেশনটা একটা সঠিক মাত্রায় এবং সুসংহতভাবে হয়, ফলে স্লিপ ওয়েক সাইকেলটাও আমাদের ভালো হয়। সন্ধ্যার পর থেকে যদি আমরা একটু টিভি কম দেখি, বা অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে টিভি, স্মার্টফোন এগুলো যদি আমরা বন্ধ করি এবং 1 ঘন্টা আগে থেকে ঘরের লাইট হালকা করে রাখি, তাহলে কিন্তু রাতে আমাদের ঘুমানোর অনেক সুবিধা হয়। এবং রাতে যদি আমরা ঘুমানোর যাওয়ার আধা ঘন্টা আগে একটা প্রস্তুত থাকি, যে হালকা কোনো বই পড়া ডিম লাইটে, বা কোনো গান শোনা, এইগুলো করে যদি ঘুমোতে যাই, তাহলে অনেক সময় আমাদের ঘুম ভালো হতে পারে। এবং রাতে শোবার বেশ খানিকটা আগে, ঘন্টা 3-4 আগে হলে তো সবচেয়ে ভালো, না হলেও বেশ খানিকটা আগে যদি আমরা খাওয়া দাওয়া করে নিই, খেয়েই বিছানায় রাত্রিবেলা শুতে যাওয়াটা স্বাস্থ্যের পক্ষে বা ঘুমের পক্ষে কোনো ভালো নয়। তাহলে এইটুকু খানিকটা যদি আমরা নিজেদের করতে পারি, তাহলেই কিন্তু আমাদের ঘুমের জায়গাটা অনেক ভালো হতে পারে। সবুজ শাকসবজি খাওয়া, জল পরিমিত খাওয়া, এগুলো কিন্তু আমাদের স্ট্রেস টেনশন কমায়। স্ট্রেস টেনশন কম হলেও আমাদের ঘুম ঠিক হবে। আমাদের মধ্যে যদি প্রবলেম সলভিং অ্যাটিটিউড থাকে, কোনো সমস্যা হলে সমস্যাটাকে গ্রহণ করে তার সলিউশনকে এইভাবে ভাবতে শিখি, তাহলে আমাদের কিন্তু স্ট্রেস কমে। যাদের স্ট্রেস কম তাদের মধ্যে নিদ্রাহীনতা কম। আমরা যদি যে সমস্ত কারণে আমরা অ্যাডিক্টেড হয়ে যেতে পারি, অ্যালকোহল বা এই জনিত, সেগুলো থেকে দূরে থাকতে পারলেও কিন্তু আমাদের ঘুমের জন্য সেটা ভালো। কিছু কিছু শারীরিক রোগ থাকলে আমাদের ঘুমের ব্যাঘাত ধরতে পারে, তাহলে সেইগুলো ঠিক সঠিক চিকিৎসা, যেমন শ্বাসকষ্টের রোগ, হার্টের রোগ, ব্যথা বেদনা যদি খুব থাকে রাতে, তার জন্য ঘুমের ব্যাঘাত হতে পারে, তাহলে সেই জায়গাগুলো আমরা যদি চিকিৎসা করিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের ঘুমের সমস্যা হওয়ার খুব একটা হবে না সমস্যা। এবার ঘুমের এই স্লিপকে যদি আমরা একটা আলাদা এন্টিটি হিসাবে জীবনে, যেমন লিভার, স্প্লিন, কিডনি, হার্ট, এগুলো যেমন আমাদের এক একটা অঙ্গ, স্লিপকেও যদি এরকম একটা আমাদের শারীরবৃত্ত একটা অংশ হিসাবে ধরি, তাহলে স্লিপেরও কিন্তু নানা রকম রোগ হয়। এটা যেমন অন্য রোগের সাথে একটা উপসর্গ হিসাবে হয়, স্লিপের নিজের কিন্তু কিছু রোগ হতে পারে। যেমন নিদ্রাহীনতা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ রোগ। এখনকার দিনে এইটা কিন্তু নিদ্রাহীনতার সমস্যা বাড়ছে। পৃথিবীর দেখা গেছে 50-60% লোকের এখন ঘুমের একটা অসুবিধা তৈরি হচ্ছে। আরবানাইজেশনের ফলে আমাদের ওয়ার্ক শিডিউলগুলো চেঞ্জ হয়েছে, আমরা অনেক বেশি প্রতিযোগিতামুখী হয়েছি, রাতে অনেক বেশি সময় আমরা জেগে থাকি, অনেক দেরি করে ঘুমোতে যাই, এবং ঘুমের দিনগুলো আমরা এক এক দিন এক এক রকমভাবে করি। সেটা যেদিন কাজ তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি ঘুমোলাম, যেদিন কাজের চাপ বেশি হয়তো দেরি করে, সেগুলো আমাদের পরবর্তীকালে একটা ঘুমের বিঘ্নতা তৈরি করছে। তাহলে এই জায়গাগুলো যেমন আমাদের ঘুমের ব্যাঘাত ঘটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে আরবানাইজেশনের ফলে আমরা অনেক রাত অবধি লাইট জ্বলছে বাড়িতে, রাস্তায় লাইট জ্বলছে, যে সমস্ত ঘিঞ্জি এলাকাতে এখন অনেক ফ্ল্যাট হচ্ছে, সেখানে বাড়ির জানলাগুলো কাঁচের হচ্ছে, ফলে রাতেও দেখা যায় জানলা দিয়ে খানিকটা আলো ঘরে প্রবেশ করছে। সেইগুলো কিন্তু আমাদের একটু ঘুমের ব্যাঘাত ঘটিয়ে দেয়। সকালবেলাও অনেক সময় আমরা যে সময়টা আমি উঠতে চাই তার আগেই দেখা যায় জানলা দিয়ে ঘরে আলো ঢুকে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, অথচ রাত্রেও দেরি করে ঘুমোচ্ছি। এই কারণগুলো আমাদের এখন ঘুমের বিঘ্ন ঘটাতে অনেক বেশি ভূমিকা পালন করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্লিপের আর কি কি রোগ হতে পারে? আমরা যেমন স্লিপের এই নিদ্রাহীনতা
কিন্তু অনেক রকম হতে পারে। কারো ক্ষেত্রে ঘুম আসতে দেরি হওয়া, কারো মধ্যিখানে বারবার ঘুম ভেঙে যাওয়া, সকালে কারো ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়ে আর ঘুম হচ্ছে না। এইগুলো প্রাথমিক নিদ্রাহীনতা এই নানা রকমভাবে আসতে পারে। তাহলে কি ঘুম কম হয় একমাত্র রোগ? না, কখনো কখনো ঘুম বেশি হওয়াটাও রোগ। দেখা গেছে আমাদের মধ্যে দু ধরনের মানুষ আছেন, কারো শর্ট স্লিপার, যাদের 6 ঘন্টার কম ঘুমেও তারা পরের দিন ফ্রেশ, আর কারো মধ্যে সেটা 9 ঘন্টার বেশি হলে তিনি হন। এটা তো আমরা বুঝতে পারি, অ্যাডোলেসেন্স থেকে আমাদের এটা তৈরি হয়ে যায়, বা আরও আগে থেকে। এই জায়গাটা বাদ দিয়ে যখন নতুন করে আমাদের মধ্যে তৈরি হয় যে না, আগে আমি 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমোতাম, এখন দেখা যাচ্ছে আমার 9 ঘন্টা বা তার বেশি না ঘুমোলে আমার ফ্রেশ হই না, এনার্জি পাই না। এটা যদি 6 মাস ধরে চলতে থাকে, সপ্তাহের 3-4 দিন করে হতে থাকে, তখন আমরা কিন্তু এগুলোকে বলি হাইপার সমলেন্স বা অত্যধিক নিদ্রাজনিত সমস্যা। আবার আরেকটি রোগের নাম হয়তো আপনার শুনেছেন, নার্কোলেপসি। এতে কি হয়, যখন তখন ঘুম পেয়ে যায় এবং সাথে সাথে না ঘুমিয়ে নিলে কাজকর্ম করা যায় না, অমনোযোগী হতে হয়। বিশেষ করে ড্রাইভিং বা কলকারখানায় কাজ করেন তাদের ক্ষেত্রে তো সমূহ বিপদ, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্যকে অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। এটা একটি নিদ্রার সঙ্গে যুক্ত একটি সমস্যা বা রোগ। এবার আরও আপনারা হয়তো অনেক সময় শুনেছেন নাইট টেরার, যেগুলো খুব বাচ্চাদের মধ্যে হয়। রাত্রিবেলা হঠাৎ, এটা কম বয়সী বাচ্চাদের অনেকের মধ্যেই হয়, কিন্তু এটা হালকা মাত্রায় হলে খুব সমস্যা না। কখনো কখনো এটা মারাত্মক উপসর্গ এবং ডাক্তারবাবুদের শরণাপন্ন হন। ঘুমের মধ্যে আচমকা ভয় পেয়ে উঠে চিৎকার চেঁচামেচি করতে থাকে, বারবার হয়তো রাতে এরকম হচ্ছে, ফলে রাতে ভালো ঘুম হলো না, পরের দিন শরীরটা খারাপ চলছে। এগুলোকে বলা হয় নাইট টেরার। আরেকটি উপসর্গ যেমন স্লিপ ওয়াকিং, এটাও কিন্তু বেশ সমস্যা তৈরি করতে পারে। রাতে ঘুমের মধ্যে উঠে দরজা খুলে অনেক সময় বাইরে চলে যান, আবার ফেরত আসেন এবং যাওয়ার সময় অনেক সময় বুঝতে পারেন না কোথা দিয়ে যাচ্ছেন। কেউ সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পড়ে গেলেন, এরকম হতে পারে। কেউ নালা টপকাতে গিয়ে পড়ে গেলেন, এরকম কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো স্লিপের যেমন এক ধরনের রোগ। নাইট মেয়ার বলে একটি কথা শুনেছেন। নাইট মেয়ারে কী হয়, এটা সাধারণত রেম স্লিপ বা হালকা ধরনের যে ঘুম হয় আমাদের, তাতে হয়। আর আগের যেগুলো বললাম সেগুলো বিশেষত স্লিপ ওয়াকিং, নাইট টেরার, এগুলো হচ্ছে ঘনতর ঘুম যেগুলো হয় আমাদের, ডিপ এনআরএম স্লিপে হয়। তা এই যে নাইট মেয়ারে অনেক সময় কখনো কখনো এটা হালকা ভয়ের স্বপ্ন দেখে, মনে থাকে না, না সরি, মনে থাকে, কিন্তু এটা নিয়ে বড় সমস্যা হয় না। কিন্তু যদি দেখা যায় এটা এত বেশি হচ্ছে যে ফলে তার পরের দিন একটা ঘুম ঘুম ভাব, কাজে কর্ম অমনোযোগী, সেই ভয়ঙ্কর ভয়েরগুলোর রেশ মাথার মধ্যে রয়ে গেল, তাহলে তাকে আমরা বলি নাইট মেয়ার। সেক্ষেত্রে কিন্তু এগুলোর চিকিৎসা দরকার হয়, ডাক্তারবাবুদের সংস্পর্শে আসতে হয়। বিশেষত এই স্লিপের প্রবলেমগুলোতে মূলত মানসিক ডাক্তারবাবুরাই বিশেষভাবে প্রশিক্ষিত থাকেন। এবার আর আপনাদের কিছু বলছি যে ব্রিদিং রিলেটেড কতগুলো স্লিপের সমস্যা রয়েছে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে সম্পর্কযুক্ত নিদ্রার সমস্যা, যেগুলোকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। তাতে দেখা যায় রাত্রিবেলা শ্বাসকষ্ট হতে শুরু করে, সঙ্গে ঘুম শ্বাসকষ্ট হতে চায়, ঘুম ভেঙে যায়, সে হাঁপিয়ে ওঠে, পরে আবার ঘুমিয়ে পড়ে। ফলে দেখা যায় সে পরের দিন সারাক্ষণ ঘুম ঘুম ভাব। এটা সাধারণত অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে এরকম হয়। আর যেটা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়াতে অনেক সময় রুগী বুঝতে পারে না, রাতে ঘুমের মধ্যে সে শ্বাসের কষ্ট হয়, কিন্তু তার জন্য যে তার অ্যাক্সেসরি মাসল বা আমাদের বুকের খাঁচা অত্যধিক মুভমেন্ট করা, সেই জায়গাটা হয় না সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়াতে। সেই জন্য সেটা কিন্তু অনেক সময়
রুগী বা তার বুঝতে পারেন না। এই ক্ষেত্রে কিন্তু তারও পরের দিন এই ঘুম ঘুম ভাব, অলসতা এগুলো থাকে। সেগুলোর ক্ষেত্রে স্লিপ ল্যাবরেটরি টেস্ট করে এটা যথাযোগ্যভাবে আমরা বুঝতে পারি যে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। এদের ক্ষেত্রে ওষুধ খুব কার্যকরী হয় না। এরা পাশ ফিরে রাতে শোয়া, তারপর হচ্ছে নিজের ওবেসিটি থাকলে সেগুলো কন্ট্রোল করা, এক্সারসাইজ করা, স্লিপ হাইজিন প্র্যাকটিস করা, সঙ্গে তাদের কিন্তু রাত্রিবেলা অক্সিজেনের প্রয়োজন হয়। পোর্টেবল অক্সিজেন তাদের নিতে হয়, বাইপ্যাপ বা সিপ্যাপ এগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী তাদের সেই অক্সিজেনের প্রয়োজনগুলো মেটালে পরের দিন তারা ফ্রেশ থাকে। স্লিপের আরেকটি সমস্যা হচ্ছে স্লিপ রিলেটেড বিহেভিয়ার। তার এই ঘুমের মধ্যে তার কিছু সমস্যা তৈরি হয় যেগুলোকে আচরণগত সমস্যা বলা হয়। যেমন হয়তো রাত্রিবেলা ঘুমের মধ্যে বারবার তার পা মুভমেন্ট করেন, নড়াচড়া করেন, ফলে তার সঙ্গে তার পার্টনার, তার সঙ্গে কেউ থাকলে সে আহত হতে পারে। একে বলে পিরিয়ডিক মুভমেন্ট ডিসঅর্ডার। এইরকম হলে কিন্তু তাদের পর্যবেক্ষণে রাখতে হয়। তারা অনেক সময় পরবর্তীকালে ডিমেনশিয়া বা পার্কিনসনিজম ডিজিজে ভোগেন। এগুলো যথাযোগ্য চিকিৎসা দরকার, নাহলে সমস্যায় পড়তে হয় বাড়ির লোকেদের বা তার নিজেকেও। আরেকটি হচ্ছে রেস্টলেস লেগ সিন্ড্রোম। এক্ষেত্রে অনেক সময় এটাও পিরিয়ডিক লেগ মুভমেন্টের সঙ্গে যুক্ত থাকে। কখনো কখনো এটা তার নিজের মতোই হয়, তার পায়ের মধ্যে একটা অশান্তি, ক্রলিং সেন্সেশন হয় এবং সবচেয়ে পা মুভ করবার একটা আর্চ তৈরি হয়। কখনো কখনো তিনি পা নড়াচড়াও করেন, তাতে তার ঘুমের ব্যাঘাত হয় রাত্রিবেলা। সুতরাং এগুলো সঠিক চিকিৎসা না হলে তার পরের দিন কাজ করবার অসুবিধা, অমনোযোগী, লেথার্জি, এগুলো তার ফলে তার সোশিও অকুপেশনাল অ্যাক্টিভিটিগুলোকে এম্পায়ার্ড করে।